আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমরা এখনই ক্লাস শুরু করব, আর কিছু স্টুডেন্ট আসুক। ওকে মাই স্টুডেন্টস, তাহলে একটু কষ্ট দিলাম। কালকে আসলে একটা প্রবলেমের জন্য ক্লাসটা নিতে পারিনি, আর আজকেও হয়তো তোমাদের কারো কারো প্রবলেম থাকতে পারে। তবে একটা সুবিধা হলো, এই ক্লাসটা রেকর্ডিং থাকবে, তুমি একটু করে নিতে পারবে, সেই জন্য একটু দিলাম ক্লাসটা। আসলে কোনো ক্লাস মিস করতে চাচ্ছি না। তো যাই হোক মাই স্টুডেন্টস, আজকে আমাদের 9.9 শুরু করবার কথা। আর 9.9 হলো আমাদের ডিফারেন্সিয়েশনের লাস্ট চ্যাপ্টার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেব এখনই। এই চ্যাপ্টারের নাম হলো ফাংশনের চরম মান, অর্থাৎ শুরু করে দেব এখনই এক্সট্রিম ভ্যালুজ অফ ফাংশন। এটাকে আমরা বলবো এক্সট্রিম ভ্যালুজ অফ ফাংশন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ওকে মাই স্টুডেন্টস, তাহলে আমি শুরু করে দিই। প্রথমেই তোমাকে আমি বলবো, মনে করো একটা ফাংশন নিচ্ছে, উপরে একটা টাইটেল লিখি, এক্সট্রিম ভ্যালুজ অফ ফাংশন। এক্সট্রিম ভ্যালুজ অফ ফাংশন, বাংলায় এটাকে আমরা বলবো ফাংশনের চরম মান। ফাংশনের চরম মান। আচ্ছা, এখন এই এক্সট্রিম কথাটাকে, এক্সট্রিমাম, এই কথাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হলো তোমার ম্যাক্সিমাম, আর একটা হলো তোমার মিনিমাম। একটা হলো ম্যাক্সিমাম আর একটা হলো মিনিমাম। তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালু, এই কথাটার বাংলা হলো গুরুমান, গুরুমান। আর মিনিমাম ভ্যালু, এই কথার মানও হলো লঘুমান, গুরুমান এবং লঘুমান। তাহলে একটা ফাংশনের গুরুমান এবং লঘুমান বলতে আমরা কি বুঝবো, সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। স্যার, আমরা ট্রিগোনোমেট্রিতে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে পেজ 180 এর এক্সাম্পল 1।
7.5-এর আগে। আচ্ছা, আমি দেখাই দেবো, কোনো অসুবিধা নাই। পেজ নাম্বার 180-তে আমি দেখাবো, টেনশন করো না। 180 নাম্বার দেখে নেই। আচ্ছা, দেখবো না, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে মাইবা, তাহলে গুরুমান লঘুমান কাকে বলে? এবার দেখো, গুরুমান লঘুমান কাকে বলে। মনে করো একটা ফাংশন, আমরা একটা ছবি আঁকলাম। মনে করো সেই ফাংশনের ছবিটা মনে করো এইরকম এইরকম। মনে করো আমি একটা আঁকলাম, এটা হলো y = f(x). এবার 9-10-এ তোমরা ব্যবধি বলে একটা বিষয় তোমরা পড়েছো। ব্যবধি কাকে বলে? ব্যবধি হলো একটা রেখা বা বক্ররেখার অংশ অংশ, এই প্রত্যেকটা আলাদা আলাদা অংশকে এক একটা ব্যবধি বলে। আচ্ছা, তাহলে ক্লোজেট নাম্বার কি জানি, ক্লোজেস্ট। আচ্ছা, আমি দেখবো না মাইব, এই টার্মটা তো আমার জানা নেই, আমি দেখবো না। তাহলে মনে করো আমি এই গ্রাফের উপর কতগুলো অংশ ভাগ করলাম, এ থেকে মনে করো বি, এইটা মনে করো একটা ব্যবধি। তাহলে এই ব্যবধিতে এই দেখো, এই মানটা হলো সর্বোচ্চ আর এই মানটা হলো সর্বনিম্ন। তাহলে এটাকে আমরা বলবো গুরুমান, এটাকে বলবো লঘুমান। মনে করো বি থেকে সি, এটাকে আমরা বলবো গুরুমান, এটাকে বলবো লঘুমান। সি থেকে ডি, এটাকে আমরা বলবো গুরুমান, এটাকে বলবো লঘুমান। ডি থেকে ই, এটাকে বলবো গুরুমান, এটাকে বলবো লঘুমান। আবার মনে করো ই থেকে এফ, এটাকে বলবো গুরুমান, এটা হলো লঘুমান। তাহলে দেখো একটা গ্রাফের উপর এরকম অনেকগুলো, একটা ফাংশন টু ফাংশন ভ্যারি করে। তাহলে কোনো একটা ফাংশনে দেখা যেতে পারে যে বিভিন্ন ব্যবধিতে বিভিন্ন রকম গুরুমান লঘুমান থাকতে পারে। অর্থাৎ একটা ফাংশনে ভিন্ন ভিন্ন ব্যবধিতে এরকম ভিন্ন ভিন্ন লঘুমান ভিন্ন ভিন্ন গুরুমান থাকতে পারে। আরেকটা বিষয় তুমি খেয়াল করো মাই বয়, মনে করো এ থেকে বি এই ব্যবধিতে যেটা গুরুমান, আর মনে করো ই থেকে এফ এই ব্যবধিতে মনে করো লঘুমান। তাহলে দেখো এই ব্যবধিতে লঘুমান এই ব্যবধির গুরুমান অপেক্ষাও বড়। মানে ব্যাপারগুলো আপেক্ষিক, মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই বিষয়গুলো আপেক্ষিক, যে কোনো একটা ব্যবধির ক্ষুদ্রতম মান বা লঘুমান অন্য কোনো ব্যবধির গুরুমান অপেক্ষা বড় হতে পারে। অনেকটা ব্যাপারটা এরকম যে মনে করো আমেরিকান কোনো গরিব মানুষ বাংলাদেশের ধনী মানুষের চেয়েও ধনী। আসলে আমরা যদি কল্পনা করে দেখি বা তুলনা করে দেখি, তাহলে আমেরিকান কোনো গরিব মানুষ বাংলাদেশের ধনী মানুষের চেয়েও ধনী হতে পারে। এটাও তাই যে কোনো একটা ইন্টারভ্যালের লঘুমান অন্য কোনো ইন্টারভ্যালের গুরুমান অপেক্ষা বড় হতে পারে। আচ্ছা, তাহলে মাইবল, যেহেতু মনে করো এক একটা ইন্টারভ্যালে এক একটা লঘুমান এক একটা গুরুমান পাওয়া যাচ্ছে, তাই এই লঘুমান এই গুরুমানগুলোকে আমরা বলে থাকি আপেক্ষিক লঘুমান আপেক্ষিক গুরুমান। তাহলে মাইবা একটু আমাকে বলো যে এই প্রাথমিক যে ধারণাটা তোমাকে আমি দিলাম, যে এটা তুমি বুঝতে পেরেছো কিনা, যে লঘুমান গুরুমান একটা ফাংশনের বিভিন্ন ব্যবধিতে ভিন্ন ভিন্ন লঘুমান থাকতে পারে, ভিন্ন ভিন্ন গুরুমান থাকতে পারে। কোনো একটা ব্যবধির লঘুমান অন্য কোনো ব্যবধির গুরুমান অপেক্ষাও বড় হতে পারে। এই সব কিছুই আপেক্ষিক। তাহলে মাইবা একটু আমাকে বলো যে এই আইডিয়াটা তুমি বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে জানাও। স্যার কাইন্ডলি আবার একটু বলবেন প্লিজ। এই আমি আবার বলছি, দেখো এই যে মনে করো একটা বক্ররেখা আমি এখানে ছবি এঁকেছি, এই বক্ররেখার উপর বিভিন্ন ব্যবধি নিয়েছি। ব্যবধি মানে হলো কি বলতো, অংশ বিশেষ, বিভিন্ন অংশ, এ থেকে বি একটা অংশ, বি থেকে সি একটা অংশ, সি থেকে ডি একটা অংশ। এরকম বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি যে একটা উঁচু বিন্দু আছে, একটা নিচু বিন্দু আছে। তাহলে এই উঁচু বিন্দুটাকে আমরা বলবো গুরুমান আর নিচু বিন্দুটাকে আমরা বলবো লঘুমান। তাহলে বিভিন্ন ব্যবধিতে বিভিন্ন রকমের লঘুমান বিভিন্ন রকমের গুরুমান আছে। যারা আরেকবার বলতে বলেছো তাদেরকে আমি আবার বলছি, একটু মন দিয়ে শোনো, আমাকে জানাবে বুঝতে পেরেছো কিনা। তাহলে ভিন্ন ভিন্ন ব্যবধিতে এরকম ভিন্ন ভিন্ন লঘুমান ভিন্ন ভিন্ন গুরুমান আছে। এবং আরও দেখতে পাচ্ছি যে এই লঘুমান গুরুমান কোনো একটা ব্যবধির মনে করো বৃহত্তম মান অন্য কোনো ব্যবধির ক্ষুদ্রতম মানের চেয়েও ছোট হতে পারে।
অর্থাৎ এই বড় এই ছোট এই মানগুলো আসলে আপেক্ষিক। কোনো একটা ব্যবধিতে হয়তো বা সেটা মনে করো বড় মান, কিন্তু অন্য কোনো ব্যবধি সাপেক্ষে সেই মানটা আবার ক্ষুদ্রতম হতে পারে। এবং আমরা এখানে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে একটা ফাংশনে এরকম ভিন্ন ভিন্ন ব্যবধিতে ভিন্ন ভিন্ন লঘুমান ভিন্ন ভিন্ন গুরুমান থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে মাইবা, তাহলে এটা হচ্ছে একটা প্রাথমিক ধারণা, এটা একটা প্রস্তাবনা, এটা কিন্তু আসল ধারণা নয়। আমি তোমাদেরকে আরও দেখাবো যে বিভিন্ন রকমের ফাংশন আছে, যে ফাংশনে দেখো আমি তোমাকে আরও 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 কিছু ছবিকে দেখাই। এই দেখো, তাহলে এটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন। আমরা আসল পড়াগুলো শুরু করবো একটু পরে। এই দেখো মাই বয়, মনে করো আমি এখানে একটা ছবি আঁকবো। এই যে দেখো, এই ফাংশনের একটা গুরুমান একটা লঘুমান আছে, একটা গুরুমান একটা লঘুমান আছে, খেয়াল করে দেখো। তাহলে এটা হলো এমন একটা ফাংশন যার একটা গুরুমান একটা লঘুমান আছে। আচ্ছা, আবার দেখো এইটা হচ্ছে একটা এমন ফাংশন এই যে যার একটা শুধুমাত্র গুরুমান আছে, খেয়াল করে দেখো, শুধুমাত্র একটা গুরুমান আছে। আচ্ছা, আবার আমি তোমাকে আরেকটা ফাংশনের ছবিকে দেখাই। এই দেখো মাই বয়, এই দেখো এই ফাংশনের শুধুমাত্র একটা লঘুমান আছে। তাহলে একটা ফাংশন যার গুরুমান লঘুমান দুটোই আছে, এখানে একটা শুধুমাত্র ফাংশন যার শুধুমাত্র গুরুমান আছে, এটা একটা ফাংশন যার শুধুমাত্র লঘুমান আছে। আবার তুমি দেখো এমন একটা ফাংশন, এই যে দেখো দেখাই, এই দেখো এরকম একটা ফাংশন যার লঘুমান গুরুমান কোনোটাই নাই। তুমি খেয়াল করে দেখো, এটা নিয়ে আমরা পরে আরও আলাপ করব। তবে প্রাথমিকভাবে তুমি একটু কিছুটা ধারণা নাও যে একটা ফাংশনের গুরুমান লঘুমান দুটোই থাকতে পারে, একটা ফাংশনের শুধু গুরুমান থাকতে পারে, একটা ফাংশনের শুধু লঘুমান থাকতে পারে, একটা ফাংশনের লঘুমান গুরুমান কোনোটাই নাও থাকতে পারে। বলো মাই বয়, এই ছবিটা তুমি বুঝতে পেরেছো কি না? আচ্ছা, তাহলে তুমি যখন ফাংশন সম্পর্কে আরও ডিটেল পড়বে তখন এই ব্যাপারগুলো আরও ভালো করে বুঝতে পারবে। তবে এখনও তুমি বুঝতে পারবে, কারণ এখন আমি তোমাকে সেভাবেই পড়াবো যেন তুমি বুঝতে পারো। লাস্ট গ্রাফটা বুঝলাম না। হ্যাঁ, ওটা তুমি এখনই ভালো বুঝবে না। দেখো, এটা তোমার লঘু নাই গুরুমান। তুমি খালি এইভাবে চিন্তা করো যে এই লাস্ট গ্রাফের কোনটাকে তুমি লঘু কোনটাকে গুরু বলবে। অন্য তিনটা গ্রাফের সাথে মিলিয়ে দেখো, এটা বলা যাচ্ছে না। তুমি খেয়াল করে দেখো যে অন্য তিনটাতে তুমি যত স্পষ্ট করে ব্যাপারটা বলতে পারছো, লাস্টের গ্রাফটাতে তুমি সেটা স্পষ্ট করে বলতে পারছো না। তাই আমি বললাম যে এই ফাংশনটার লঘুমান বা গুরুমান কোনোটাই নাই। ঠিক আছে ডিপু রয়, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইবার আমি তোমাকে মূল আইডিয়াটা দেব। আজকে পুরো ক্লাসটাতে আমরা শুধুমাত্র একটা থিওরি পড়বো মাই বয়। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে এবং আমি একটা করে পার্ট বোঝানোর পর তোমাকে জিজ্ঞেস করব, বিষয় সম্পর্কে একটু আইডিয়া দিতে চাই। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ? এটা আমাকে জানাও তো মাই বয়। নেটওয়ার্ক তো নাই। হ্যালো মাই স্টুডেন্টস, আসছে আসছে আসছে। হ্যাঁ, একটু জানাও তো, মনে হয় একটা ব্লার হয়ে গেছে বোধ হয়। আচ্ছা, অপেক্ষা করছি, একটু অপেক্ষা করি মাই বয়, এখন চলে আসবে। আচ্ছা, একটু অপেক্ষা করি, ততক্ষণ আমার কথাগুলো তোমরা শোনো। দেখি কোন নেটওয়ার্ক দিছি। এই তো ঠিক হয়ে যাবে। দেখো, হ্যাঁ দেখো তো ঠিক আছে নাকি? আচ্ছা, ঠিক হওয়া মাত্র আমাকে জানাবে, তাহলে আমি পড়া শুরু করবো। মনে হয় ঠিক হয়েছে। দেখো, একটু জানাও আমাকে।
আচ্ছা, আমার মনে হয় এখন ঠিক হয়েছে, তোমরা জানাতে থাকো, আমি শুরু করি। আচ্ছা, ঠিক আছে মাইবো, তাহলে আমি কয়েকটা টার্ম তোমাকে প্রথমে একটু শেখাবো। তোমার নিশ্চয়ই মনে আছে আমি 9.7-এ তোমাকে ডিওয়াই ডিএক্সের কথাটা আবার মনে করে দিয়েছি। ডিওয়াই ডিএক্সের, হ্যাঁ এবার ক্লিয়ার হয়েছে। ডিওয়াই ডিএক্সের একটা জ্যামিতিক ব্যাখ্যা তোমাকে আমি দিয়েছিলাম। ডিওয়াই ডিএক্স মানে হলো ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স বক্ররেখার উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। এবং ঢালের কথাটাও তোমাকে বলেছিলাম যে ঢাল মানে হলো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ওই রেখার ঢাল বলে। এটা তুমি জানো, ডিওয়াই ডিএক্সের জ্যামিতিক ব্যাখ্যা তুমি জানো। তাহলে ডিওয়াই ডিএক্সের জ্যামিতিক ব্যাখ্যা হলো ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স বক্ররেখার উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। এটা একটা অর্থ তুমি জানো। এবং আমি যেদিন তোমাকে ডিওয়াই ডিএক্স প্রথম ব্যাখ্যা শিখিয়েছিলাম সেদিন কিন্তু আমি আরও দুইটা ব্যাখ্যা তোমাদের দিয়েছিলাম। আরেকটা ব্যাখ্যা দিয়েছিলাম যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। খেয়াল করে দেখো বাই বয়, এটা একটা ব্যাখ্যা দিয়েছিলাম। তাহলে এখন তাহলে তুমি বলো ডিওয়াই ডিএক্সকে যদি তুমি আবার ডিফারেন্সিয়েশন করো, ডিডিএক্স করো, তাহলে তুমি পাবে হলো ডি টু ওয়াই ডিএক্স টু। আচ্ছা, তাহলে একটু মন দিয়ে শোনো। তাহলে ডিওয়াই ডিএক্স মানে হলো তোমার ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স বক্ররেখার উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তাহলে এটা মনে করো ঢাল। আবার তুমি জানো যে কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করা মানে হলো পরিবর্তনের হার। তাহলে আমি যদি এই ঢালটাকে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ডাবল ডেরিভেটিভ পাবো। তাহলে এটাকে কিন্তু আমি বলতে পারি যে ঢালের পরিবর্তনের হার। অর্থাৎ দুইটা অর্থকে যদি আমি একসাথে করে তোমাকে বোঝাতে চাই, একটা অর্থ হলো ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স বক্ররেখার উপর অঙ্কিত যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, আরেকটা অর্থ হলো এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার। তাহলে দুইটা অর্থকে যদি আমি একসাথে করি তাহলে এটা মানে হলো যে কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালের পরিবর্তনের হার। অর্থাৎ ডাবল ডেরিভেটিভ দিয়ে আমি বুঝবো একটা বক্ররেখার উপর কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালের পরিবর্তনের হার। তুমি এখানে আমাকে বলো আমার এই কথাটা তুমি বুঝতে পেরেছো কিনা। আমি আরেকবার বলি, ডিওয়াই ডিএক্স মানে হলো ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স বক্ররেখার উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। আবার সেটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে আমরা যেটা পাবো সেটা হলো ঢালের পরিবর্তনের হার পাবো, ঢালের পরিবর্তনের হার পাবো। একটু আমাকে বলো যে এটা বুঝতে পেরেছো কিনা। বলো বাই বয়, এই আইডিয়াটুকু আমরা কিন্তু খুব অল্প পড়া পড়বো কিন্তু প্রচুর কথা বলবো। কাজে তুমি আমাকে বারবার জিজ্ঞেস করতে পারবে, তুমি আমাকে বলো যে এই আইডিয়াটা বুঝতে পেরেছো কিনা। তাহলে ডিওয়াই ডিএক্স মানে হলো ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। আবার এর আরেকটা মিনিং হলো এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তাহলে দুইটা জিনিসকে একসাথে করে, দুইটা অর্থকে আমরা একসাথে করে ডাবল ডেরিভেটিভকে বলতে পারবো যে ঢালের পরিবর্তনের হার, ঢালের পরিবর্তনের হার। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার তোমাকে আমি আরেকটা জিনিস বোঝাবো। এইবার তুমি দেখো, মনে করো একটা সরল রেখা, মনে করো এক্স অক্ষের সাথে প্রথমে মনে করো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তারপর মনে করো 45 ডিগ্রি উৎপন্ন করলো, তারপর মনে করো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে তুমি দেখো এই কোণের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে 60 জন্য তার ঢাল হবে তোমার মনে করো m1, এই হলো তোমার tan 60 মানে হলো √3। 45-এর জন্য মনে করো ঢাল হবে tan 45 ডিগ্রি মানে হলো 1। আর 30-র জন্য তোমার ঢাল হবে এই মনে করো tan 30 ডিগ্রি মানে হলো 1/√3। তাহলে তুমি দেখো প্রথমে √3, তারপর কমে গেল 1, তারপর দেখো 1/√3। অর্থাৎ কোণের পরিমাণ যদি তোমার 0 থেকে 90 এই সীমার মধ্যে, 0 থেকে 90 এই সীমার মধ্যে যদি কোণের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে তাহলে ঢালের মানও কমতে থাকে, ঢালের মানও কিন্তু কমতে থাকে।
এই কথাটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। আমি এরকম একটা করে পার্ট তোমাকে পড়াবো আর তোমাকে জিজ্ঞেস করব, বলো মাই বয় তুমি এই পার্টটা বুঝতে পেরেছো কিনা একটু বলো। হ্যাঁ, অপেক্ষা করছি। তাহলে এখন আমি যেটা জানতে চাই যে কোণের মান যদি কমতে থাকে তাহলে তার ঢালের মানও কমতে থাকে, কিন্তু এটা কিন্তু হবে একটা নির্দিষ্ট সীমার মধ্যে। 90 থেকে 0 ডিগ্রির মধ্যে তোমার কোণের মান যত কমবে তার জন্য ঢালের মানও কমতে থাকবে। হ্যাঁ, ওই যে লাস্টের পার্টটা আমি আবার বলছি, রাহেগির স্টার্ক। এই দেখো রাহেগির স্টার্ক আমি আবার বলছি, দেখো 60-র জন্য তোমার ঢাল হলো তোমার √3, 45-এর জন্য ঢাল হলো 1, 30-র জন্য ঢাল হলো 1/√3। অর্থাৎ কোণের পরিমাণ যদি এরকম কমতে থাকে তাহলে ঢালের পরিমাণটাও কমতে থাকে। √3 থেকে হলো তোমার 1 থেকে হলো 1/√3। তাহলে তুমি দেখো ঢালের মানটা কমে যাচ্ছে, ঢালের পরিবর্তনটা কমে যাচ্ছে। তাহলে পরিবর্তনের হারটা তাহলে কি, যদি কোনো কিছু আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে পরিবর্তনের হার হবে পজিটিভ, আর কোনো কিছু যদি আস্তে আস্তে এরকম কমতে থাকে তাহলে পরিবর্তনের হারটা হবে তোমার নেগেটিভ। যদি কোনো কিছু কমে যায় তাহলে রেট অফ চেঞ্জ হলো নেগেটিভ, আর কোনো কিছু যদি বাড়তে থাকে তাহলে রেট অফ চেঞ্জ হলো তোমার পজিটিভ। আচ্ছা, এবার জায়েদ আফফান একটা প্রশ্ন করেছে, স্যার এই স্পর্শকগুলো একই বিন্দুতে অঙ্কিত হতে হবে, তবে একটু বিন্দুতে একটি স্পর্শক থাকে। আমি বুঝলাম না তুমি এটা আমার সাথে কী বোঝাতে চাচ্ছ। এটা আসলে একটা বিন্দুর কথা বলিনি, ভিন্ন ভিন্ন বিন্দুর কথা এখানে বলা হচ্ছে জায়েদ আফনান। এটা একটা বিন্দুর কথা কিন্তু আমরা বলিনি, আমরা বলেছি যে মনে করো এই স্পর্শক যদি তোমার মনে করো কোণ, যে কোণগুলো উৎপন্ন করবে সেই কোণের পরিমাণ যদি গ্র্যাজুয়ালি কমতে থাকে তাহলে তাদের স্পর্শকের মানগুলো ঢালটা কমতে থাকবে। এখন কোন বিন্দুতে আসবো সেটা একটু পরে তোমাকে আমি দেখাবো, একটু অপেক্ষা করো। আশা করি তখন উত্তর পাবে, না পারলে তুমি আবার আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মনে করছি যে আমরা এখন প্রস্তুত। তাহলে আমি এখন তোমাদেরকে আমাদের মূল আইডিয়াতে নিয়ে যাই। এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, মূল আইডিয়াটা হলো এই হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। আমি একটা বক্ররেখা আঁকলাম, এই দেখো এইটা মনে করো y = f of x। আচ্ছা হ্যাঁ, তাহলে আমি মনে করি একটা মূল বিন্দু ধরলাম। প্রথম আমি এইখানে একটা বিন্দুতে আমি একটা স্পর্শক অঙ্কন করলাম, মনে করো সে θ1 কোণ উৎপন্ন করলো। এইখানে মনে করো আরেকটা স্পর্শক অঙ্কন করলাম, মনে করো সে θ2 কোণ উৎপন্ন করলো। এইখানে আরেকটা স্পর্শক অঙ্কন করলাম, মনে করো সে θ3 কোণ উৎপন্ন করলো। এখন তুমি আমাকে বলো মাইবা, আমি পার্ট বাই পার্ট জিজ্ঞেস করবো, তুমি আমাকে পার্ট বাই পার্ট উত্তর দেবে। দেখো এই স্পর্শকগুলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1, θ2, θ3 কোণ উৎপন্ন করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি জ্যামিতিক দিক থেকে এই কোণের মানগুলো ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। তাহলে এই প্রত্যেকটা স্পর্শকের ঢাল ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে। বলো এই কথাটা বুঝতে পেরেছো কিনা? তাহলে এই স্পর্শকগুলোর ঢাল আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে, এই কথাটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। এই থিওরি পড়া অবস্থায় তুমি আমাকে তাড়াতাড়ি রেসপন্স করবে মাই ডিয়ার স্টুডেন্টস, দেরি করবে না। আমি এখানে একটা ঝাড়ুর শলা নিচ্ছি, ঝাড়ুর শলা দিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো প্রথমে এই হলো আমাদের, এইটা হলো আমাদের স্পর্শক θ1 কোণ উৎপন্ন করেছে, এরপর θ2 কোণ উৎপন্ন করেছে, এরপর θ3 কোণ উৎপন্ন করেছে। তারপর মনে করো যারা একটু সামনে গিয়ে আমি স্পর্শক অঙ্কন করি, তখন স্পর্শকটা হবে তোমার এইরকম, অর্থাৎ তখন সে আরও ছোট একটা অ্যাঙ্গেল তৈরি করবে। আবার যদি আরও একটু সামনে যাই তাহলে এই স্পর্শকটা দেখো আরও এরকম উপর দিকে উঠে যাচ্ছে। এরকম উঠতে উঠতে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে যখন আমি স্পর্শকটা অঙ্কন করব, এই স্পর্শকটা তখন এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ বিন্দুতে যদি আমি এই স্পর্শক অঙ্কন করি তাহলে এই স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে। বলো মাই বয় এই কথাটা বুঝতে পারছো কিনা? অর্থাৎ এই স্পর্শকগুলো যত তোমার মানে কোণ θ1, θ2, θ3, এই কোণগুলো পরিমাণ যত ছোট হচ্ছে
এই স্পর্শকটা তত বেশি উপর দিকে উঠে যাচ্ছে এবং এক্স অক্ষের সাথে তত বেশি সমান্তরাল হতে যাচ্ছে এবং ফাইনালি সর্বোচ্চ বিন্দুতে গিয়ে এই স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হয়েই গেল। বলো এইটুকু কথা বুঝতে পেরেছো কিনা? একটু দ্রুত রেসপন্স করবে মাই বয়। কোনো প্রবলেম থাকলে তোমরা তাড়াতাড়ি জানাবে। আমি একটা করে পার্ট তোমাকে বলবো আর আমি রেসপন্সের জন্য অপেক্ষা করব, কারণ এই থিওরিটা বুঝতে পারাটাই হলো মূল কথা। অপেক্ষা করছি মাই বয়, অপেক্ষা করছি। তাহলে আমরা এখান থেকে যে কথাটা এখান থেকে আমরা মনে রাখবো যে সর্বোচ্চ বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। ওকে, তাহলে আমাকে তুমি বলো মাই বয়, সর্বোচ্চ বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এই কথাটা মাথায় রেখো। আর তুমি দেখো θ1 থেকে θ2তে যেতে অঙ্কিত স্পর্শকের ঢালটা কিন্তু কমে গেল, θ2 থেকে θ3তে যেতে ঢালটা আরও কমে গেল, তারপরে যদি θ4 হয় তাহলে ঢাল আরও কমে যাবে। এইভাবে কমতে 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 সর্বোচ্চ বিন্দুতে গিয়ে ঢালের পরিমাণটা 0 হয়ে গেল। খেয়াল করো মাই বয়, তাহলে সর্বোচ্চ বিন্দুতে ঢালের পরিমাণ 0 হয়ে গেল। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম যে এই বক্ররেখার বাম দিক থেকে বিভিন্ন বিন্দুতে স্পর্শক আঁকতে আঁকতে যখন আমি সর্বোচ্চ বিন্দুতে গেলাম তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ঢালের পরিমাণ কমছে, কমতে 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 সর্বোচ্চ বিন্দুতে গিয়ে ঢালের পরিমাণটা 0 হয়ে গেল। আচ্ছা, খুবই ভালো কথা মাই স্টুডেন্টস। তাহলে সর্বোচ্চ বিন্দুতে যেহেতু ঢালের পরিমাণ 0 হলো, তাহলে সর্বোচ্চ বিন্দুতে এই যে এইখানে dy dx ইকুয়াল টু 0, বা তুমি জানো এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0, কারণ তুমি জানো যে ডিওয়াই ডিএক্স এবং এফ প্রাইম এক্স সেম। তাহলে সর্বোচ্চ বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0। তাহলে এটা মাথায় রেখো, সর্বোচ্চ বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভ 0 এবং এর বামে এই বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দুতে উপর দিকে যেতে প্রত্যেকটা বিন্দুতে ঢালের পরিমাণ কমছে 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 কমতে কমতে সর্বোচ্চ বিন্দুতে 0 হয়ে গেল। এবার মাই বয়, সর্বোচ্চ বিন্দুর ঠিক পরের বিন্দুতে দেখো, যদি ঠিক পরের বিন্দুতে আমি একটা স্পর্শক অঙ্কন করি তাহলে এই স্পর্শক এই দেখো মাই বয়, এই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এইবার স্থূল কোণ উৎপন্ন করেছে। আর তুমি জানো 90 ডিগ্রির চেয়ে বেশি কোণ যদি হয় তাহলে সেই রেখার ঢাল হলো ঋণাত্মক। মাইবা তুমি নিশ্চয়ই জানো 90 ডিগ্রির চেয়ে বড় যদি কোনো কোণ হয় তাহলে সেই রেখার ঢাল হলো তোমার ঋণাত্মক। তাহলে দেখো, তাহলে প্রত্যেকটা বিন্দু θ1 থেকে θ2 θ3 এরকম করে উঠতে উঠতে সর্বোচ্চ বিন্দুতে ঢাল তোমার 0 হয়ে গেল, অর্থাৎ ঢালের পরিমাণটা ক্রমান্বয়ে কমতে 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 সর্বোচ্চ বিন্দুতে তো 0 হলোই, তার পরের বিন্দুতে গিয়ে সে আরও কমে গেল, অর্থাৎ 0 থেকে সে নেগেটিভ হয়ে গেল, তাহলে কিন্তু আরও কমে গেল। খেয়াল করো মাই বয়, এই কথাটা তুমি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো। অর্থাৎ ঢাল কিন্তু কমতেই আছে কমতেই আছে, সে θ1 থেকে উপরে উঠতে উঠতে ঢালের পরিমাণ কমছে, সর্বোচ্চ বিন্দুতে 0 হয়ে গেল, এর পরে বিন্দুতে নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ তখনও কমে গেল। বলো মাই বয়। আশা করি বুঝতে পেরেছো, তবুও একটু অপেক্ষা করছি মাই বয়, তুমি নিজেকে ঠকাবে না। আচ্ছা, তাহলে মনে করো মাই স্টুডেন্টস, একটু মন দিয়ে শোনো। তাহলে এরকম করে ঢালের পরিমাণ কমতে 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 এরকম মনে কমতে কমতে কোনো একটা পর্যন্ত মনে করো এই পর্যন্ত ঢালের পরিমাণ কমতেই থাকবে, কমতেই থাকবে। মনে করো -1 হলো, তারপর -2 হলো, তারপর -3 হলো, মনে করো এই পর্যন্ত কমলো। তারপর ফাংশনটা কি করে জানো, এই কিছুক্ষণ সময় একটু দম ধরে থাকে, একটু থেমে থাকে। সে কিছুক্ষণ সময় সে ফাংশনের মানে ঢালের পরিবর্তন সে মনে করো আর হ্রাস বা বৃদ্ধি কোনোটাই করে না, কিছুক্ষণ থম ধরে থাকে, কনস্ট্যান্ট থাকে, ঢালের পরিবর্তনটা 0, মানে কিছুক্ষণ অংশ সে ঢালের কোনো পরিবর্তন হয় না। মনে করো প্রায় স্ট্রেট লাইনের মতো এখান থেকে স্ট্রেট লাইন, ঢালের কোনো পরিবর্তন হয় না। তারপর সে আবার আস্তে আস্তে ঢালের পরিবর্তনটা, তার ঢালের মানটা আস্তে আস্তে আবার বাড়াতে শুরু করে। খেয়াল করো মাই বয়, তাহলে এইখানে মনে করো কোনো একটা বিন্দুর পর থেকে ঢালের পরিমাণ বাড়ছে বাড়ছে বাড়তে 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 বাড়তে, খেয়াল করো মাই বয়, মনে করো বাড়তে বাড়তে এইখানে স্পর্শকটা হবে এরকম,
এইখানে স্পর্শকটা হবে এইরকম, এরকম সর্বনিম্ন বিন্দুতে গিয়ে তখন আবার স্পর্শকটা তোমার এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে। কথাগুলো একটু বোঝার চেষ্টা করো মাই বয়। তাহলে এখানে কোনো একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত ঢালের মান নেগেটিভ, মানে কমছে, কমতেই থাকবে। তারপর কিছুক্ষণ, কিছু অংশ, এই কিছু দূর সে কোনো পরিবর্তন হবে না, ঢালের কোনো পরিবর্তন হবে না। এরপর আবার একটা বিন্দু থেকে তার ঢালের মানটা বাড়তে শুরু করবে, বাড়তে 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 যেহেতু নেগেটিভ থেকে বাড়ছে, তুমি সংখ্যারেখা কল্পনা করো, সংখ্যারেখায় মনে করো জিরোর বামে নেগেটিভ -1 -2, তাহলে বাড়তে 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 একটা সময় সে আবার জিরোতে আসবে, নেগেটিভ থেকে বাড়তে বাড়তে জিরোতে আসবে। অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে আবার একটা স্পর্শক আঁকবো, যে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে কি বেড়ে গেল, নেগেটিভ থেকে বেড়ে জিরো হলো। এরপর জিরো থেকে আবার এর পরের বিন্দুতে যদি আমি স্পর্শক অঙ্কন করি, দেখো আবার সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করতে শুরু করলো। অর্থাৎ ঢালের মান জিরো থেকে আবার বাড়ছে বাড়ছে বাড়ছে, এরকম করে বাড়তে 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 এর ডান দিকের সকল বিন্দুতে ঢালের মান তার বৃদ্ধি পেতেই থাকবে, পেতেই থাকবে। দেখো এইটুকু অংশ বুঝতে পেরেছো কিনা? তাহলে আমি তারপর আবার একটু বসে বসে বলি। দেখো সর্বোচ্চ বিন্দু থেকে তারপরে বিন্দুতে ঢালের পরিমাণটা হ্রাস পেয়ে নেগেটিভ হলো, এরকম হ্রাস পেতেই থাকবে, নেগেটিভ থেকে আরও নেগেটিভ হতে হতে কোনো একটা বিন্দুতে তার হ্রাস পাওয়া বন্ধ হবে। কিছুক্ষণ কোনো পরিবর্তন হবে না, স্থির থাকবে ফাংশনটা। তারপর আবার ফাংশনের এই ঢাল, স্পর্শকের ঢালের মান আবার বাড়তে থাকবে, নেগেটিভ থেকে বাড়তে 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 সর্বনিম্ন বিন্দুতে গিয়ে আবার জিরো হবে। অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে নেগেটিভ থেকে সর্বনিম্ন বিন্দুতে ঢালের মানটা বৃদ্ধি পেল। তারপর তুমি দেখো সর্বনিম্ন বিন্দুর পরে অন্য কোনো বিন্দুতে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে সে তার ঢাল কিন্তু আবার জিরো থেকে একটু বৃদ্ধি পেল। এরকম করে সামনে তুমি যত বিন্দুতে তুমি যাবে, ঢালের মান আবার এরকম করে বাড়তে থাকবে। তাহলে মাই বয় আমি দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন বিন্দুতেও এই দেখো dy dx ইকুয়াল টু 0 অর f প্রাইম এক্স ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, সর্বোচ্চ বিন্দুতে dy dx বা f প্রাইম এক্স 0, সর্বনিম্ন বিন্দুতে dy dx বা f প্রাইম এক্স ইকুয়াল টু 0। মাই বয় একটু আমাকে বলো যে এই এতক্ষণ ধরে আমি তোমাকে যে কথাগুলো বোঝালাম সেগুলো তুমি বুঝতে পেরেছো কিনা? অপেক্ষা করছি মাই বয়, তাড়াহুড়ার কোনো দরকার নেই। নেগেটিভ থেকে কিভাবে জিরোতে আসছে এটা আবার বোঝাবেন স্যার? হ্যাঁ বোঝাবো, আমি অবশ্যই বোঝাবো। তুমি খেয়াল করো মাই বয় যে মনে করো ঢালের মানটা, প্রাচী দাস একটু মন দিয়ে শোনো, তাহলে সর্বোচ্চ বিন্দুতে ঢালটা কি হলো, জিরো হলো। জিরো থেকে তারপর নেগেটিভ হলো, মনে করো -1, এরপর কোনো একটা বিন্দুতে হলো মনে করো -2, এরপর কোনো একটা বিন্দুতে হলো মনে করো -3। তাহলে কিন্তু মান আস্তে আস্তে কমে যাচ্ছে, নেগেটিভ থেকে আরও নেগেটিভের দিকে মান কমে যাচ্ছে। তারপর মনে করো কিছু অংশ, গ্রাফের উপর কিছু অংশ একদম কনস্ট্যান্ট, যেখানে মনে করো স্পর্শকের ঢালের কোনো পরিবর্তন হবে না, না নেগেটিভ হবে না পজিটিভ হবে। তারপর মনে করো তারপর কোনো একটা বিন্দু থেকে সে মনে করো -3 থেকে হয়ে গেল মনে করো -2, তারপর মনে করো হয়ে গেল -1, খেয়াল করো। তারপর মনে করো স্পর্শকের ঢাল হয়ে গেল মনে করো 0। তাহলে তুমি খেয়াল করো যে কিভাবে দেখো স্পর্শকগুলো কিভাবে আবার পরিবর্তন হয়ে নেগেটিভ থেকে পজিটিভ হলো। তুমি খেয়াল করে দেখো -3, -2, -1, 0, এইভাবে তার মানগুলো আবার নেগেটিভ থেকে আস্তে আস্তে 0 হয়ে গেল। 0 পরে আমি একটা বিন্দু নিয়ে তোমাকে স্পর্শক এঁকে দেখালাম যে সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে সূক্ষ্ম উৎপন্ন করেছে। তাহলে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল হবে তোমার ধনাত্মক এবং অবশ্যই 0 ব্যতীত অন্য কোনো সংখ্যা। এইভাবে আস্তে আস্তে তার ঢালের পরিমাণটা আবার বেড়ে যাচ্ছে। প্রাচী দাস তুমি একটু দেখো বুঝতে পেরেছো কিনা? ওকে, আচ্ছা তাহলে এটুকু গেল আমাদের তাত্ত্বিক কথা। এইবার আমি তোমাকে আরেকটা সেগমেন্ট তোমাকে বোঝাবো, একটু মন দিয়ে শোনো মাই বয়। তাহলে তুমি খেয়াল করো সর্বোচ্চ বিন্দুর বামে এবং ডানে, সর্বোচ্চ বিন্দুর বামে এবং ডানে প্রত্যেকটা বিন্দুতে ঢালের পরিবর্তনটা নেগেটিভ, ঢালের পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ স্লোপ,
রেট অফ চেঞ্জ অফ স্লোপ, ঢালের পরিবর্তনের হার নেগেটিভ। কেন? কারণ প্রত্যেকটা বিন্দু থেকে তার পরের বিন্দুতে যেতে ঢালের পরিবর্তনটা কমে যাচ্ছে, ঢালের মানটা কমে যাচ্ছে। যেহেতু কমে যাচ্ছে তাহলে ঢালের পরিবর্তনের হার হবে তোমার নেগেটিভ। তাহলে বামেও নেগেটিভ, ডানেও নেগেটিভ। তাহলে তখন দেখা যায় যে এরকম একটা বিন্দুতে, এরকম বিন্দু বলতে কোন বিন্দু? যে বিন্দুতে তোমার এফ প্রাইম এক্স জিরো। তাহলে এফ প্রাইম এক্স যদি জিরো হয় কোনো বিন্দুতে, খেয়াল করো, তাহলে সেখানে আমরা কি দুইটা ডিসিশন নিতে পারি, হয় সেখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে অথবা মিনিমাম ভ্যালু আছে। এইবার আমি কি করে বুঝবো যে সেখানে ম্যাক্সিমাম নাকি মিনিমাম আছে? যদি দেখি যে সেই বিন্দুটার, অর্থাৎ যে বিন্দুতে এফ প্রাইম এক্স জিরো, তার বামে এবং ডানে দুই ক্ষেত্রেই যদি আমি দেখতে পাই যে এফ ডাবল প্রাইম এক্স লেস দ্যান জিরো, যদি ডানে এবং বামে দুই ক্ষেত্রেই দেখতে পাই যে এখানেও নেগেটিভ এখানেও নেগেটিভ, তাহলে এই বিন্দুতে তাহলে একটা ম্যাক্সিমাম মান বা গুরু মান আছে। আবার মনে করো যে বিন্দুতে এ প্রাইম এক্স জিরো, তার বামে এবং ডানে, এই বামে এবং ডানে যদি ডাবল প্রাইম, যদি দেখি যে ডাবল প্রাইম, অর্থাৎ ওই যে ডাবল প্রাইম মানে কি মাই বয়, ডি টু ওয়াই ডি এক্স টু। তুমি জানো ডি টু ওয়াই ডি এক্স টুকে আমরা এফ ডাবল প্রাইম দিয়ে লিখতে পারি। তাহলে এরকম কোন একটা বিন্দু, যে বিন্দুতে এফ প্রাইম এক্স জিরো, তার বামে বা ডানে যদি দেখতে পাই যে ডাবল ডেরিভেটিভ ইজ গ্রেটার দেন জিরো, তাহলে সিদ্ধান্ত নেব যে ওই বিন্দুতে একটা মিনিমাম ভ্যালু বা লঘু মান বিদ্যমান। এবার এটা বলো যে আমার এই কথাটা বুঝতে পেরেছো কিনা। আবার বসলাম, বলো মাই বয়। তাহলে যে বিন্দুতে এফ প্রাইম এক্স জিরো, ওইরকম কোনো বিন্দুর বামে বা ডানে উভয় ক্ষেত্রে যদি তোমার ডাবল ডেরিভেটিভ নেগেটিভ হয়, তাহলে আমরা বুঝবো ওই বিন্দুতে একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। আর যদি তোমার বামে ডানে উভয় ক্ষেত্রে ডাবল ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে বুঝবো যে ওই বিন্দুতে একটা লঘুমান বা মিনিমাম ভ্যালু আছে। অপেক্ষা করছি মাই স্টুডেন্টস, অপেক্ষা করছি। বলো মাই স্টুডেন্টস, অপেক্ষা। তোমরা একটু পজিটিভলি বলতে হবে, চুপ করে থাকলে হবে না মাই বয়, আমাকে রেসপন্স করো। আমাকে রেসপন্স করো মাই বয়, অপেক্ষা করছি। ওকে, নাজিয়া হাসান বুঝতে পেরেছে। প্রাচী দাস বুঝতে পেরেছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আশা করি যে সবাই বুঝতে পেরেছো। এবার আমি আরেকটা সেগমেন্ট শুরু করব। এবার দেখো সেগমেন্টটা কি, আরেকবার বলবেন স্যার প্লিজ। ওকে, এই দেখো আমি আরেকবার বলি, তুমি খেয়াল করে দেখো মাই বয়। মনে করো এফ প্রাইম এক্স, এখানেও এফ প্রাইম এক্স জিরো, এখানেও এফ প্রাইম এক্স জিরো। এখন কোন একটা বিন্দুতে যদি এফ প্রাইম এক্স জিরো হয়, তাহলে আমরা ওইখানে দুই রকম সিদ্ধান্ত নিতে পারি, যে ওইখানে হয় গুরু মান আছে অথবা লঘু মান আছে। তাহলে কি করে বুঝবো যে গুরু মান নাকি লঘু মান কোনটা আছে, তা বুঝবো কি করে? যদি দেখি যে ওই বিন্দুর আশেপাশে ডাবল ডেরিভেটিভ লেস দেন জিরো, যদি দেখি যে তার আশেপাশে ডাবল ডেরিভেটিভ লেস দেন জিরো, তাহলে বুঝবো যে ওই বিন্দুতে গুরু মান বিদ্যমান। আর যদি দেখি যে বিন্দুতে এ প্রাইম এক্স জিরো, তার আশেপাশে ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন জিরো, তাহলে বুঝবো যে ওই বিন্দুতে লঘু মান বিদ্যমান। আচ্ছা, তাহলে মাই বয় এখন প্রশ্ন হলো, যে বিন্দুতে মনে করো এ প্রাইম এক্স জিরো, যে বিন্দুতে এ প্রাইম এক্স জিরো, এই বিন্দুগুলোর একটা নাম আছে। কি নাম তোমাকে বলি। মনে করো এই গ্রাফটা উপর দিকে উঠতে এইখানে এসে সে একটু থামলো, থেমে সে ভাবলো যে আমি এখন কোন দিকে যাব, উপরে নাকি নিচে। অর্থাৎ এটা হলো তার একটা ফাংশনের সংকটকাল, সেটা ক্রিটিক্যাল একটা অবস্থায় পড়ে যায়। সে তার জীবনে কি উন্নতি হবে নাকি অবনতি হবে, এখানে এসে সে তা ঠিক করে নেয়। তাই যে বিন্দুতে এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো, সেই বিন্দুর নাম হলো সংকট বিন্দু। তাহলে মাই বয়, আমরা একটা ফাংশন এফ এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করে মনে করো আমরা তাকে জিরো ধরবো। এই দেখো এফ প্রাইম এক্স করে জিরো ধরে মনে করো সমাধান করে আমি এক্সের ভ্যালু পেলাম x1 x2। তাহলে এদেরকে আমরা বলবো ক্রিটিক্যাল পয়েন্টস। আমি আবার সুন্দর করে লিখে দেবো, তুমি একদম ভয় পেও না। এদেরকে আমরা বলবো ক্রিটিক্যাল পয়েন্টস বা
সংকট বিন্দু, সংকট বিন্দু বলবো। তাহলে মনে করো একটা সংকট বিন্দু পেলাম এই বরাবর, মনে করো এইটা হলো x ইজ ইকাল টু x1। আর একটা সংকট বিন্দু পেলাম, মনে করো এখানে x ইজ ইকাল টু x2। খেয়াল করো মাই বয়, তাহলে আমরা এফ প্রাইম এক্স, এফ অফ এক্স ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে আমি তাকে ইকুয়াল টু 0 ধরলাম। 0 ধরে আমি মনে করো সমাধান করলাম, এই সমীকরণ সমাধান করে এক্সের ভ্যালু পেলাম x1 x2। তাহলে এই যে x ইজ ইকাল টু x1 এটা হলো একটা সংকট বিন্দু, আর x ইজ ইকাল টু x2 হলো আরেকটা সংকট বিন্দু। এখন ওই ফাংশন এফ প্রাইম এক্সকে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করে মনে করো এফ ডাবল প্রাইম এক্স বের করলাম। খেয়াল করো মাই বয়, এখন এর মধ্যে আমি যদি এক্স ইজ ইকাল টু x1 বসাই, মনে করো এফ ডাবল প্রাইম এর মধ্যে x1 বসালাম, আর দেখলাম যে এইখানে তোমার নেগেটিভ লেস দ্যান 0। খেয়াল করো মাই বয়, ডাবল ডেরিভেটিভ দেখলাম যে নেগেটিভ। তাহলে এই বিন্দুতে যদি ডাবল ডেরিভেটিভ নেগেটিভ হয়, তাহলে এই বিন্দুতে কি আছে একটু আগে তোমাকে বলেছি যে আসলে এই সর্বোচ্চ বিন্দুর বামে ডানে সকল বিন্দুতে ডাবল ডেরিভেটিভ নেগেটিভ। তাই আমি যদি এই সর্বোচ্চ বিন্দুতে প্রমাণ করতে পারি ডাবল ডেরিভেটিভ লেস দ্যান 0, তাহলে সিদ্ধান্ত নেব যে এক্স ইজ ইকাল টু x1 বিন্দুতে ফাংশনটির গুরু মান বিদ্যমান। আমাকে বলো বুঝতে পেরেছো কিনা? তাহলে আমি আবার একটু বলি, তাহলে আমি একটা ফাংশনকে এফ এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করে এফ প্রাইম এক্স বের করব। এফ প্রাইম এক্সকে ইকুয়াল টু 0 ধরবো, ধরে এক্সের মান বের করব x1 x2। এদেরকে বলবো আমরা ক্রিটিক্যাল পয়েন্টস। সেই ক্রিটিক্যাল পয়েন্টস এখন আমি ওই ফাংশনটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব, ডাবল ডেরিভেটিভ বের করে তার মধ্যে x1 বসাবো। যদি দেখি যে ডাবল ডেরিভেটিভের মান নেগেটিভ, মান কি হলো সেটা বড় কথা না, যদি দেখি যে চিহ্নটাই নেগেটিভ, তাহলে আমরা সিদ্ধান্ত নেব যে এক্স ইজ ইকাল টু x1 এই বিন্দুতে ফাংশনটির গুরু মান বিদ্যমান। বলো মাই বয়, আমি বোঝাতে পারলাম কিনা একটু বলো। অপেক্ষা করছি মাই বয়। অপেক্ষা করছি। বলো মাই স্টুডেন্টস। আচ্ছা, আচ্ছা আবার একটু বলি। মনে করো একটু আগে তোমাকে বলেছি যে সর্বোচ্চ বিন্দুর বামে ডানে সকল বিন্দুতে ডাবল ডেরিভেটিভ লেস দ্যান 0। তাহলে আমি এই যে ক্রিটিক্যাল পয়েন্টস বের করলাম, মনে করো এফ প্রাইম এক্সকে ইকুয়াল টু 0 ধরে সমাধান করে আমি এক্সের মান বের করলাম, মনে করো x1 x2। তাহলে এদেরকে আমরা বলবো ওই ফাংশনে ক্রিটিক্যাল পয়েন্টস, বা বাংলা হলো সংকট বিন্দু। এখন এফ প্রাইমকে তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করে এফ ডাবল প্রাইম বের করলে তার মধ্যে তুমি x ইজ ইকাল টু x1 বসালে, বসানোর পর তুমি দেখলে যে ডাবল ডেরিভেটিভ লেস দ্যান 0, তাহলে সিদ্ধান্ত হবে যে x ইজ ইকাল টু x1 বিন্দুতে ফাংশনটির গুরুমান বিদ্যমান। এবং একইভাবে যদি আমি এফ ডাবল প্রাইমে এই দেখো x ইজ ইকাল x2 যদি আমি ডাবল প্রাইমের মধ্যে বসাই এবং যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ যদি পজিটিভ হয়, তুমি জানো এই সর্বনিম্ন বিন্দুর বামে থেকে শুরু করে ডানে সকল বিন্দুতে ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন 0, যদি আমি এটা প্রমাণ করতে পারি ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন 0, তাহলে প্রমাণ হবে x ইজ ইকাল টু x2 এই বিন্দুতে ফাংশনটির লঘু মান বিদ্যমান। বলো মাই বয়, আমি আরেকবার বলেছি, এবার বলো যে বুঝতে পেরেছো কিনা। তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আইরিন আক্তার, স্বর্ণা, প্রাচী দাস, বলো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা গুড, বুঝতে পেরেছি। আর একটা জায়গায় বুঝলেই তাই আমরা মোটামুটি আমাদের আইডিয়াটা শেষ হবে। তারপর সুন্দর করে আমি তোমাদের এটা একটু ফ্রেশ করে লিখে দেব, তখন তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। আর একটা বিষয় বুঝতে পারলেই আমি তোমাকে, তাহলে আর কোনো কষ্ট থাকবে না। আচ্ছা মাই বয়, তুমি আমাকে বলো আমরা যখন জ্যামিতি তোমাদেরকে করিয়েছিলাম, খেয়াল করে দেখো এই একটা বিন্দু,
পি এক্স কমা ওয়াই, এইখান থেকে লম্ব হলো ওয়াই আর মূল বিন্দু থেকে এটা দূরত্ব হলো তোমার এক্স। খেয়াল করো, তাহলে এটুকু হলো এক্স, এটুকু হলো ওয়াই। তাহলে তুমি বলো মূল বিন্দু এইখান থেকে এইটুকু দূরত্ব যদি এক্স ওয়ান হয়, এইখান থেকে এইটুকু দূরত্ব যদি এক্স ওয়ান হয়, তাহলে এইখান থেকে এইটুকুর উচ্চতা, এইখান থেকে এইটুকুর উচ্চতা হবে তোমার এফ অফ এক্স ওয়ান। আর তুমি জানো যে ওয়াই মানে কিন্তু কি লেখা যায়, এফ অফ এক্স। তাহলে এখানে এফ অফ এক্স ওয়ান এটা মানে হলো তোমার ওয়াই ওয়ান, অর্থাৎ এইখান থেকে এটুকু উচ্চতা হলো এফ অফ এক্স ওয়ান। অর্থাৎ আমাদের যে ওয়াই ইজুয়াল এফ এক্স যে বক্ররেখা আছে, আমি যদি সেই বক্ররেখার সমীকরণে এক্স জায়গায় এক্স ওয়ান বসাই, তাহলে ওয়াই ওয়ান ইজিক্যাল টু এফ অফ এক্স ওয়ান পাবো। আর এইখান থেকে এইটুকু হচ্ছে ওয়াই ওয়ান তথা এফ অফ এক্স ওয়ান। তাহলে এই এফ অফ এক্স ওয়ানই হবে তোমার গুরু মান। এবং একইভাবে এইখান থেকে এটুকু এই যে এফ অফ এক্স টু, এটা হবে তোমার লঘু মান। বলো এবার এটা বুঝতে পেরেছো কিনা, বলো মাই বয়। এটা বুঝতে পারলে আমাদের সমস্ত আইডিয়াটা তুমি বুঝতে পারবে। তারপরে এখন আমি তোমাকে সুন্দর করে একটা অ্যালগোরিদম লিখে দেবো, তখন তোমার একদম কমপ্লিটনেস আসবে। বলো বলো মাই বয়, তাড়াতাড়ি বলো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে এক্স ইজিক্যাল টু এক্স ওয়ান বিন্দুতে যদি তোমার গুরুমান থাকে, হ্যাঁ, লাস্ট পার্টটা আমি আবার বলছি, আমি আবার বলি, তোমাকে আগে এই স্থানাঙ্ক জ্যামিতি বুঝতে হবে যে এখান থেকে এইটুকু এক্স হলে এখান থেকে এইটুকু হলো ওয়াই, আর ওয়াইয়ের আরেক নামই হলো এফ অফ এক্স। তাহলে আমি যদি বলি এইটুখান থেকে এইটুকু এক্স আর এখান থেকে এইটুকুকে আমি বলতে পারি এফ অফ এক্স। এফ অফ এক্স মানে ওয়াই। ঠিক একইভাবে এটুকু যদি তোমার এক্স ওয়ান হয়, তাহলে এখান থেকে এই বিন্দুর উচ্চতা হলো এফ অফ এক্স ওয়ান, দ্যাট ইজ ওয়াই ওয়ান। অর্থাৎ এক্স ইজিক্যাল টু এক্স ওয়ান বিন্দুতে তুমি যদি সিদ্ধান্ত নাও যে গুরুমান আছে, তাহলে সেই গুরুমানটা কত, গুরুমান হবে তোমার এখান থেকে এইটুকু এফ অফ এক্স ওয়ান। অর্থাৎ মূল ফাংশনের মধ্যে এক্সের জায়গায় এক্স ওয়ান বসালে তুমি কি পাবে, যে মানটা পাবে সেটাই তোমার গুরুমান, আর সেই মানটাই হলো এখান থেকে এইটুকু উচ্চতা। একইভাবে যদি তুমি সিদ্ধান্ত নাও যে এক্স ইজিক্যাল টু এক্স টু বিন্দুতে লঘুমান আছে, তাহলে সে লঘুমানটা হলো, যদি তুমি ফাংশনের মধ্যে এক্সের জায়গায় এক্স টু বসাও, তাহলে এই উচ্চতাটা পাবে, এটুকুই হবে তোমার লঘুমান। হ্যাঁ, প্রাচী দাস, রাহেগার স্টার্ক, বলো। বলো মাই স্টুডেন্টস। হ্যাঁ, অপেক্ষা করছি, একটু আমাকে জানাও যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। রায়গার স্টার্ক, তুমি একটু জানাও। হ্যাঁ, গুড বয়, থ্যাংক ইউ। তাহলে এইবার এই পুরো আইডিয়াটা, এতক্ষণ তোমাকে যা যা বলেছি, এই পুরো আইডিয়াটা এখন আমরা স্টেপ বাই স্টেপ তোমাকে লিখে দেব। তাহলে তুমি লেখো, লেখো মাই বয়, লঘুমান এবং গুরুমান নির্ণয়ের অ্যালগোরিদম। গুরুমান এবং লঘুমান নির্ণয়ের অ্যালগোরিদম। গুরুমান এবং লঘুমান নির্ণয়ের অ্যালগোরিদম। প্রথমেই আমরা লিখব হলো স্টেপ নাম্বার 1, এফ প্রাইম এক্স নির্ণয় করি। এফ প্রাইম এক্স নির্ণয় করি। এরপরে এই দেখো স্টেপ 2, এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 ধরে সংকট বিন্দু এক্স ইজিক্যাল টু এক্স ওয়ান এক্স টু ডট 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 নির্ণয় করি। কারণ এখানে সংকট বিন্দু একাধিকও হতে পারে, দুইয়ের অধিকও হতে পারে। এইবার স্টেপ নাম্বার 3, এফ ডাবল প্রাইম এক্স নির্ণয় করি। এফ ডাবল প্রাইম এক্স নির্ণয় করি। স্টেপ নাম্বার 4, খেয়াল করো মাই বয়,
x is equal to x1a f ডাবল প্রাইম x1 এর চিহ্ন পরীক্ষা করি যদি f ডাবল প্রাইম x1 লেস দ্যান 0 হয় তবে সিদ্ধান্ত নিই যে x is equal to x1a ফাংশনটির গুরুমান বিদ্যমান এবং গুরুমান is equal to f of x1 নির্ণয় করি। ওকে, এইবার তুমি দেখো স্টেপ নাম্বার 5 x is equal to x2a f ডাবল প্রাইম x2 এর চিহ্ন পরীক্ষা করি যদি f ডাবল প্রাইম x2 গ্রেটার দ্যান 0 হয় তবে সিদ্ধান্ত নিই যে x is equal to x2a ফাংশনটির লঘুমান বিদ্যমান এবং লঘুমান f of x2 নির্ণয় করি। দেখি তো মাই বয় পুরো আইডিয়াটা এবার ক্লিয়ার হলো কিনা একটু আমাকে জানাও যে আমরা এতক্ষণ ধরে পুরো ক্লাস জুড়ে যে আইডিয়াটা তোমাকে বুঝিয়েছি সেটা আমরা এখন স্টেপ বাই স্টেপ তোমাকে প্রসেস লিখে দিলাম। আশা করি এটার পর তোমার মনে রাখাটা সহজ হবে এবং পুরো আইডিয়াটাকে আমরা একটু সামারাইজ করলাম। একটু তুমি বলো মাই বয় যে তোমার এখন ক্লিয়ার লাগছে কিনা একটু আমাকে জানাও। অপেক্ষা করছি মাই বয়। দেখো এতক্ষণ আমি তোমাকে যেটা বুঝিয়েছি সেটা আবার লিখে দিলাম। এখন তুমি আমাকে জানাও যে সব কিছু তোমার কাছে এখন পরিষ্কার লাগছে কিনা। প্রাচী দাস জি স্যার বলেছে। তাহলে আমার একটা রিকোয়েস্ট হলো তোমরা যারা ক্লাস করলে তারা এটা আরও একাধিকবার এই ভিডিওটা তোমরা দেখবে। আর যেসব বন্ধুরা ক্লাসটা করতে পারেনি তাদেরকে অবশ্যই বলবো ওরা যেন কালকের আগে অন্তত 2 বার এই ভিডিওটা দেখে, অন্তত 2 বার যেন তারা এই ভিডিওটা দেখে। ইনশাআল্লাহ দেখলে তারা বুঝতে পারবে এবং তারা কালকে ক্লাস তাদের কাছে ভালো লাগবে। কালকে ক্লাস যথারীতি একই নিয়মে একই সময় আমাদের হবে এবং কালকে ক্লাসে আমরা জুম ক্লাস ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো। আশা করি আমরা পরবর্তী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ জুমের ক্লাস ট্রায়াল বেসিসে আগে আমরা 2-4টা ক্লাস নিয়ে দেখব। ঠিক আছে? ওকে মাই বয়, তাহলে আজকে কিন্তু আমি আর কিছু করাবো না, এটুকুই তোমাদের করাবো। এটা তোমরা ভালো মতো আগে আয়ত্ত করো, তাহলে তুমি দেখবে যে কালকে যখন অঙ্ক করে দেবো তোমার অনেক ভালো লাগবে। তো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকের মতো আমি এখানে রাখি। ভালো থেকো সবাই, কষ্ট দিলাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।